মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, প্রকল্পের পরামর্শক, ঠিকাদার প্রতিষ্ঠান, প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলে, উপস্থিত সুধীমণ্ডলী এবং কক্সবাজারবাসী, প্রিয় ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সত্যিই খুব আনন্দিত যে কক্সবাজার আজকে সংযুক্ত হলো রেলের সাথে, যেখানে দোহাজারি হতে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার রেল লাইন, এই ট্রেন চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কাজেই সেই কথাটা আমি রাখলাম। কারণ আমি মনে করি যে আজকের দিনটা বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন। কারণ কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত যেটা বিশ্বে বিরল, বিশ্বের সবথেকে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, 80 মাইল লম্বা এবং সম্পূর্ণটাই বালুকাময়। সাধারণত এ ধরনের সমুদ্র সৈকত খুব পৃথিবীতে আর এত দীর্ঘ সমুদ্র সৈকত এবং সেটা বালুকাময় সমুদ্র সৈকত আর কিন্তু নেই। এটা হচ্ছে একমাত্র কক্সবাজার। রেল সংযোগ করতে পেরে সত্যি খুব আমি আনন্দিত। আমি জানি যে দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের এটা একটা দাবি ছিল, আজকে সেটা পূরণ হলো। আমি গভীর শ্রদ্ধার সাথে আজকে দিন স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য। দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আমরা বিজয় পেয়েছি। তাদেরকে আমি স্মরণ করি, অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি 75 15ই আগস্ট বাঙালি জাতির জন্য একটা কালো অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদের স্বাধীন করেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন সেই আকাঙ্ক্ষা নিয়ে। এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। বাংলাদেশের যত রেল ব্রিজ, যত রেল কালভার্ট, সব কিছু কিন্তু পাকিস্তানিরা ধ্বংস করে দিয়েছিল। রাস্তাঘাট, পুল, ব্রিজ সেগুলি ধ্বংসপ্রাপ্ত। চট্টগ্রাম মংলা পোর্ট মাইন পোতা, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। তার উপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা পরিচালনা করার ফলে 30 লক্ষ শহীদ। এছাড়া সারা বাংলাদেশে তাদের যে অগ্নিসংযোগ করে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, 7.5 কোটি মানুষের মাঝে 3 কোটি মানুষেরই কোনো ঘর বাড়ি ছিল না, সব পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। গোলার ধান, ব্যাংকের টাকার নোট থেকে শুরু করে সবই পুড়িয়ে দেয়। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু জাতির পিতা
এই বাংলাদেশ গড়ার কাজ হাত দেন। বাংলাদেশে তখন এক ফোঁটা খাদ্য নেই, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, কোনো রিজার্ভ মানি ছিল না। বাংলাদেশে আহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং আমার নির্যাতিত মা বোন, যাদেরকে যুদ্ধবিরোধী এবং যুদ্ধ অপরাধী যা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তাদের ক্যাম্পে নিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার করা হয়েছিল। সেই সমস্ত নির্যাতিতা মা বোন, তাদের পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া, আহতদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি কাজই তিনি করেছিলেন। এমনকি বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে, নার্স নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা তিনি করেন এই নির্যাতিতা মা বোনদের, এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। 3 বছর 7 মাস 3 দিন তিনি হাতে সময় পেয়েছিলেন। বাংলাদেশটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বাংলাদেশের মানুষ, আমরা যখন স্বাধীনতা অর্জন করি, প্রায় 80 থেকে 90% মানুষই তো দরিদ্র, পরনে ছিন্ন কাপড়, পেটে খাবার নেই, চিকিৎসা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, শোষণ, বঞ্চনা এবং নির্যাতিত মানুষ। সেই মানুষের ভাগ্য গড়ার যে পদক্ষেপ নিয়েছে, একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া, অপরদিকে বাংলাদেশকে গড়ে তোলা, আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, এবং সেই সংবিধানের ভিত্তিতে নির্বাচনও দেন। গণতন্ত্রকে সুরক্ষিত করে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার জন্য সশস্ত্র বাহিনী থেকে শুরু করে জনগণের নিরাপত্তা বিধানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিটি প্রতিষ্ঠান নতুনভাবে তিনি গড়ে তোলেন। 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের মর্যাদা পায় বাংলাদেশ। আমি মনে করি যে কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ বা বিপ্লবের পরে কোনো দেশ এত অল্প সময়ের মধ্যে এই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়া, এটা কিন্তু ইতিহাসে বিরল। জাতির পিতামাতা বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল। 75 15 আগস্টের পর এই অগ্রযাত্রা থেমে যায়। অস্ত্র হাতে নিয়ে, বন্দুকের নলের সাহায্যে সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, তারা মানুষের ভাগ্য করতে আসেনি, বরং আমাদের সেই বিজয়ের পতাকাকে নষ্ট করা, স্বাধীনতার চেতনাকে নষ্ট করা এবং আমাদের যে আদর্শ, সে আদর্শকে ধ্বংস করার জন্য তাদের যাত্রা ছিল। নিজেরা অর্থশালী, সম্পদশালী হয়েছে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, ঋণ খেলাফির কালচার শুরু করেছিল, তার উপর সেনাবাহিনী, বিমান বাহিনী সহ আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী অগণিত মানুষকে হত্যা, গুম, খুন করা হয়। এখনও সেই পরিবারগুলি তাদের আপনজনকে খুঁজে বেড়ায়। 21টা বছর এদেশের মানুষ এইভাবেই কষ্ট পেয়েছে। 15 আগস্ট যখন আমার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করা হয়, আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম। আমাদের কিন্তু তখন দেশে আসতে দেওয়া হয়নি, আমরা রিফিউজি হিসেবেই বিদেশের মাটিতে আমাদের থাকতে হয়েছিল। 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে আমার অবর্তমানে, তখন আমি সিদ্ধান্ত নেই, রেহানাও আমাকে বলেছে, আমরা 2 বোনই সিদ্ধান্ত নেই যে না, আমাকে ফিরে আসতে হবে। আমার ছোট ছেলে মেয়ে, 10 বছরের ছেলে, 8 বছরের মেয়ে, তাদেরকে তাদের বাবা এবং রেহানার কাছে রেখে রেহানার সাথে দিয়ে দিয়েছিলাম জয়কে। সেই দায়িত্ব নিয়েছিল। আমি চলে আসি বাংলার মাটিতে, কারণ আমি জানতাম না যে এই মাটিতে ফিরে এসে আমি বেঁচে থাকতে পারবো কি না,
যেখানে আবার বাবা মা ভাই সব নির্মমভাবে হত্যা হয়েছে। আমি এসেছিলাম এমন একটি দেশে যেখানে আমার বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না। ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে পুরস্কৃত করা হয়েছিল বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে। আর যুদ্ধ অপরাধী তারা তখন মন্ত্রী, এমনকি যারা সাজাপ্রাপ্ত আসামি কারাগার থেকে বের করে নিয়ে এসে উপদেষ্টা মন্ত্রী বানানো হয়েছিল। আর যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল, ওই পাকিস্তানি পাসপোর্টেই আবার তারা ফেরত এসে তারাও মর্যাদাপূর্ণ জীবন যাপন করে। সেই ধরনের একটি পরিবেশের ভিতরে আমি ফিরে আসি একটি প্রত্যয় নিয়ে, লাখো শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। বাংলাদেশকে পরিবর্তন করতেই হবে, ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দিতেই হবে, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতেই হবে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। সবসময় বলতেন যে আমার মানুষ যেন, আমি কোট করছি, যে আমার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ পায়। আনকোট। এই কথাগুলি সবসময় তিনি বলতেন। এদেশের মানুষকে গভীরভাবে তিনি ভালোবেসেছিলেন। এই কক্সবাজারের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। বেশিরভাগ সময় তো আমার বাবা কারাগারেই থাকতেন, কারাগারেই বন্দি, কারাগারেই দেখা হতো। কিন্তু যখনই তিনি বাইরে থাকতেন, অন্তত বছরে একবার করে আমাদেরকে শীতকালে কক্সবাজার নিয়ে আসতেন। আমরা কক্সবাজার আসতাম। আমরা যখন কক্সবাজারে আসি তখন এই কক্সবাজারে কিন্তু এরকম দালান কোঠা কিছুই ছিল না। সেখানে বেশ কিছু ছোট ছোট কটেজ ছিল, সে কটেজ ভাড়া করে থাকতে হতো। রান্নাঘর ছিল, নিজেদেরকে রান্না বান্না করেই খেতে হতো। ঠিক সেই সময় থেকে, আমি সেই 61 সালের কথা বলছি, যখন তিনি মুক্ত হলেন, তখন থেকে কিন্তু আমরা প্রায় এখানে এসেছি। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে। আওয়ামী লীগ প্রথমবার সরকারে আসে, আমরা অনেকগুলি উন্নয়নের কর্মকাণ্ড হাতে নিই, বিদ্যুৎ উৎপাদন বাড়াই, সাক্ষরতার হার বাড়াই, আমরা দেশের এই রেল থেকে শুরু করে রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছুরই কিন্তু উন্নয়ন করেছিলাম। যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণ, তার সঙ্গে রেল সংযোগ, গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ সংযোগ করেই সেই যমুনা বঙ্গবন্ধু সেতু নির্মাণ করে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের সংযুক্ত হয়। এরপরই সারা বাংলাদেশের বিভিন্ন নদী, নালা, খাল, বিলের দেশ, সেখানে আমরা বিভিন্ন রেল ব্রিজ, সড়ক ব্রিজ করি। কারণ রেলকে আমরা গুরুত্ব দিয়েছি অল্প খরচে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে, সেভাবে চিন্তা করেই কিন্তু রেলকে গুরুত্ব দিয়েছি। 5 বছর মাত্র ক্ষমতায় ছিলাম, 2001-এ ক্ষমতা হস্তান্তর করি। বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি গ্যাস বিক্রি করার রাজি না হয় আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি একটা চক্রান্ত করে। তাতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে আমি রাজি না। কিন্তু বাংলাদেশের মানুষের যে কষ্ট পায় তখন, আবার সেই হত্যা, খুন, আবার নারীদের উপর নির্যাতন, জঙ্গিবাদ সৃষ্টি, দুর্নীতি, প্রতি বছর দুর্নীতি। বাংলাদেশের সারা বিশ্বে পরিচয় হয়েছিল দুর্নীতিগ্রস্ত দেশ, সন্ত্রাসের দেশ, জঙ্গিবাদের দেশ। বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়, খাদ্য উৎপাদন কমে যায়, দেশের মানুষের জীবনমান আবার ধীরে ধীরে ধস নামে। এবং দুঃশাসন এমনভাবে ছিল, দুঃশাসন এবং দুর্নীতির কারণে এমার্জেন্সি ঘোষণা হয়। যা হোক, 2 বছর আর আবার একটা অন্ধকার যুগ। এরপর ইলেকশন হয় 2008-এ। সেই নির্বাচনে আমরা জয়ী হই। আমাদের 300 সিট, এই 300 সিটের
233টা সিটে আওয়ামী লীগ এককভাবে জয়লাভ করে, আর বিএনপি পেয়েছিল 30টা সিট। বাকি সিটগুলো অন্যান্য দল বা আমাদের শরিক দল তারা পায়। 2009 সরকার গঠন করি, আমাদের করণীয় কি আমরা স্থির করি। রাস্তাঘাট উন্নয়নের জন্য আর মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেই। খাদ্য উৎপাদনের জন্য আমরা 96 সাল থেকে যে গবেষণা শুরু করেছিলাম তার ফসলও আমরা পেতে শুরু করি। যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখেছিলাম সেই দেশকে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিল বিএনপি। আমরা আবার উদ্যোগ নিয়ে এই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি। কারণ আমি 96 সালে যখন সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমাদের ধান অর্থাৎ খাদ্যশস্য মাত্র 79 লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন হতো না, যা আমরা 1,59 লক্ষ মেট্রিক টনে উন্নীত করেছিলাম 2001 সালের মধ্যে। সেটা আবার কমে যায়। 2002-03 সালে যদি দেখেন 1 ফোঁটা খাবার বাড়েনি উৎপাদন, কারণ তারা ব্যবসা করতে পছন্দ করত, আমদানি করতে পছন্দ করত। আর আমাদের ছিল নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদার সাথে চলবো, কারো কাছে হাত পাতবো না। আজকে আমরা সেখানে 4 কোটির উপর খাদ্যশস্য, দানাদার শস্য আমরা উৎপাদন করে থাকি। আমাদের চাহিদার থেকেও বেশি আমরা উৎপাদন করি, অন্তত সেটুকু করতে পেরেছি। সেই কাজগুলো আমরা করেছি। যাও আজকে রেলের কথাই বলি। এই রেল সম্পূর্ণ অবহেলিত ছিল। আমরা এসে দেখলাম অনেকগুলি রেল লাইন বন্ধ, রেল স্টেশন বন্ধ। কেন? পদ্মা সেতুর অর্থ যারা বন্ধ করেছিল তাদেরই উপদেশ ছিল যে এই দেশে রেল চলবে না, রেল ভায়াবল না, রেল লাভজনক না। রেলে সাধারণ মানুষ চলে, সস্তায় পণ্য পরিবহন হয়। এই ক্ষেত্রে সবসময় লাভ লোকসানের হিসাব করা যায় না, মানুষের সেবাটাই বড়। আমরা যখনই কোনো কাজ করি আমরা সেটাই বিবেচনা করি যে মানুষকে আমরা কতটুকু সেবা দিতে পারি। যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা রেলের আলাদা মন্ত্রণালয় গঠন করব, কারণ এটা ছিল সড়ক সেতুর সাথে সংযুক্ত। আমি আলাদা মন্ত্রণালয় গঠন করে আলাদা বাজেট দেওয়া শুরু করলাম এবং সারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করবার পরিকল্পনা হাতে নিলাম। সেই সাথে সাথে 65 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়। সেই সময় বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ অরক্ষিতই ছিল। তারপরেও বাংলাদেশের সাথে রেলের যে যোগাযোগ ছিল, ভারতের সমস্ত রেল যোগাযোগগুলি বন্ধ করে দেওয়া হয়, যাতে তার ফলে আমাদের ব্যবসা বাণিজ্যও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যাক, আমরা স্বতন্ত্র রেল মন্ত্রণালয় গঠন করে আমাদের কাজ শুরু করেছি। এই 15 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার 873 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করেছে। 280 কিলোমিটার মিটার গেজকে ডুয়েল গেজ রূপান্তর করি, কারণ আমাদের কিছু অঞ্চলে ছিল ব্রড গেজ, কিছু ছিল মিটার গেজ। আমরা এখন ডুয়েল গেজ করে দিয়েছি। আমাদের প্রায় 1391 কিলোমিটার লাইন আমরা হয় পুনর্গঠন হয় পুনর্বাসন করেছি। 1037টি রেল সেতু নির্মাণ এবং 794টি রেল সেতু পুনর্বাসন ও পুনর্নির্মাণ করা হয়েছে। 146টি নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। 237টি স্টেশন ভবন পুনর্নির্মাণ করেছি। 2009 থেকে 2023 এর মাঝেই ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা মাওয়া ভাঙ্গা এবং সহ সমস্ত সড়ক যোগাযোগ, সেটাও প্রায় 894 কিলোমিটার মহাসড়ক আমরা 4 বা তদূর্ধ্বে অথবা 6 লেনে উন্নীত করে দিয়েছি। প্রায় 10,810 কিলোমিটার মহাসড়ক আমরা প্রশস্ত করে দিয়েছি। 111টা রেলের লোকোমোটিভ, 658টা যাত্রীবাহী ক্যারেজ
516টি মালবাহী ওয়াগন, 50টি লাগেজ ভ্যান বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হয়েছে। এবং এই রেলওয়ে ওয়াগনের সাথে, মালবাহী ওয়াগনের সাথে, এটা আমারই নির্দেশ ছিল, কিছু কুলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেটা একটু মানে ঠান্ডা কোনো জিনিস যেগুলি তাড়াতাড়ি নষ্ট হয়, তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় সেই ধরনের চিলিং সিস্টেম সহ সেই ধরনের ওয়াগনও আমরা কিছু ক্রয় করেছি, যাতে করে আমাদের যে সমস্ত পণ্য, যেগুলি শাক সবজি, আম বা ফল মূল, এগুলি যাতে তাজা থাকে এবং এগুলি যাতে এক এক জায়গায় সরবরাহ করা যায় সেই ব্যবস্থা করার জন্যই এটা করা হয়েছে। সেই সাথে 143টি নতুন ট্রেন চালু করা হয়েছে, 134টি স্টেশনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকায়ন করা হয়েছে। আমাদের যেমন আভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগ বৃদ্ধি সম্প্রসারণের জন্য অনেকগুলি মেগা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি। বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রেল রুটগুলো পুনরায় চালু হয়েছে। আর রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার, রেলে কক্সবাজার আসা যাবে, এটা অনেকের আকাঙ্ক্ষা ছিল। আজকে আমরা সেটা করেছি এবং এটা হবে ফাস্ট ট্র্যাক প্রকল্প, সেই হিসেবে আজকে এটা উদ্বোধন করার সুযোগ পাচ্ছি। আর যমুনা নদীর উপরে যেহেতু আমরা সড়ক সেতুর সাথে রেল সেতু দিয়েছিলাম, এখন আমরা চাই যে সেই উত্তরবঙ্গ থেকে, এই ধরেন আমাদের রেলমন্ত্রীর বাড়ি এবার পঞ্চগড়, তো ধরেন পঞ্চগড় থেকে কক্সবাজার, পঞ্চগড় থেকে কক্সবাজারও যাতে রেলে আসতে পারে সে ব্যবস্থাটাও তো করতে হবে না বলেন? একই সাথে আমিও কোনো বিভাগ বাদ দেবো না, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, অর্থাৎ সেই সুন্দরবন থেকেও যেন কক্সবাজার আসতে পারে সে ব্যবস্থাও করতে পারবো। আর আমরা পদ্মা পাড়ের মানুষ সবসময় অবহেলিত, ইতিমধ্যে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি, রেল লাইন নির্মাণ করেছি, কাজী পদ্মা সেতু দিয়েও এখন আমরাও আসতে পারবো পদ্মা পাড়ের মানুষরা, সেইভাবেই কিন্তু যোগাযোগ হবে। বিশেষ করে আমাদের পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যমুনা নদীর উপরে আলাদা রেল সেতু এখন করে দেওয়া হচ্ছে। এখানে একটা মজার গল্প আছে, একটু আমি না বলে পারছি না। যখন যমুনা নদীর উপর সেতুটা, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই জাপান সরকারের সাথে কথা বলে যান এবং ফিজিবিলিটি স্টাডি হয়, জায়গাও নির্দিষ্ট করা হয়, তখন মনসুর আলী সাহেব ছিলেন রেলমন্ত্রী, সেই সময় ওই জায়গাটা সুনির্দিষ্ট করা হয়েছিল। 75-এর পর আর এটার অগ্রযাত্রা তেমন ছিল না। 96 সালে আসার পর আমরা সেই সেতুটা যখন করি, আমি তার আগে থেকেই সবসময় দাবি করতাম যেখানে রেল সংযোগটা থাকতে হবে, এই সেতুর সাথে রেল থাকতে হবে। তখন এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে অনেকে এটা আপত্তি করেছিল যে না, রেল ভায়াবল হবে না। আমি কিন্তু তখন ক্ষমতায় নাই, কিন্তু আমি যখনই বাইরে যেতাম, দেখা করতাম, কথা বলতাম, আমি বলতো ভায়াবল হবে না। আর মজার ব্যাপারটা হচ্ছে এখন রেল এতই ভায়াবল যে সেই ওয়ার্ল্ড ব্যাংকই আমাদের প্রস্তাব দিল যে তারা আলাদা ডেডিকেটেড যমুনা নদীর উপর রেল সেতু করে দেবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, এটাই তো, বাংলাদেশটা আমাদের, এ দেশকে আমরা চিনি, আমরা জানি এর কি উন্নতি করতে হবে। ওই একজন দুজন বাইরের থেকে এসেই আমাদের উপরে খবরদারি আর আমাদেরকে পরামর্শ দেবে, সেটা হয় না। কাজে আমি এই কথাই তাদের বলেছিলাম এবং আমি সমস্ত ডাটা নিয়েও প্রমাণ করেছিলাম। যাই হোক, আজকে তাদেরই অর্থে আমরা যমুনা নদীর উপর রেল ব্রিজ করে দিচ্ছি। আর পদ্মা সেতুর ডিজাইন, এটা তো আমরা নিজেই, নিচে রেল যাবে, উপরে গাড়ি যাবে, সেটা আমরা করে দিয়েছি। এটা সব সেতুগুলি মানে আমি বলবো এটা হচ্ছে মাল্টিপারপাস, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, ওয়াইফাই, এখন তো ওয়াইফাই কানেকশনটাও খুব গুরুত্বপূর্ণ, ওয়াইফাই কানেকশন যাতে থাকে সে ব্যবস্থাটাও করব এবং রেলেও আমরা ওয়াইফাই কানেকশন দিয়ে দেব, রেলে বসে বসে যাতে কাজ করতে পারে সে ব্যবস্থাটাও করতে হবে। আমরা খুলনা থেকে মংলা পোর্ট এই লাইনটাও
খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল। একসময় রেল লাইন ছিল, নদী পার হয়ে রেলে যাওয়া যেত, ব্রডগেজ একটা লাইন ছিল, আমিও সে ট্রেনে চড়েছি। কাজে সেটা আমরা এখন আবার সে খুলনা থেকে আমরা মংলা পর্যন্ত আমাদের ব্রডগেজ রেল লাইন, যেটা ইতিমধ্যে এটা ভারতের এলওসিতে করেছিলাম, ভারতীয় প্রধানমন্ত্রী আমি যৌথভাবে সেটা উদ্বোধন করেছি। আর ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইন সেটাও নির্মাণ করা হচ্ছে। রেলের গতি, রেলের যাত্রী সেবা, পণ্য পরিবহনের মান বাড়াতে আরও 46টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ, 460টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ, 200টি নতুন মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ, 1310টি নতুন ওয়াগন সংগ্রহেরও উদ্যোগ আমরা হাতে নিয়েছি। আগামী 3-4 বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে যাতে উন্নত হয় সেই পদক্ষেপই আমরা নিয়েছি এবং সেটাই আমরা বাস্তবায়ন করব। তা আমরা এখন অপেক্ষা করে থাকব পঞ্চগড় থেকে কক্সবাজার অথবা রাজশাহী থেকে কক্সবাজার, আমার দক্ষিণ অঞ্চল সুন্দরবন থেকে কক্সবাজার, আমাদের গোপালগঞ্জ ফরিদপুরি বা বাদ যাবে কেন? কাজী অর্থাৎ সমগ্র বাংলাদেশ থেকেই যেন কক্সবাজার সহজে আসা যায় সেই ব্যবস্থাটাও আমরা নেব। আবার কক্সবাজারবাসীকে অনুরোধ করব, আপনারাও শুধু কক্সবাজার থাকলে হবে না, আমাদের অঞ্চলগুলিও একটু ঘুরতে যাবেন, দেখতে যাবেন, বেড়াতে যাবেন, পর্যটক হিসেবে যাবেন, সেই দাওয়াতটাও আমি দিয়ে যাচ্ছি সাথে সাথে। কারণ এই যোগাযোগগুলি হলে আমাদের পর্যটন ক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমাদের 15 বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি হার বৃদ্ধি পেয়েছি, বাজেট দিচ্ছি, যেখানে বিএনপির আমলে মাত্র 61,000 কোটি টাকার বাজেট দিত, আমরা সেখানে এবার 7,61,825 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি। এই সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল ভালোই। দুর্ভাগ্য হলো করোনা অতিমারি আসলো, বিনা পয়সা সবাইকে ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় সবাইকে টেস্টিংয়ের ব্যবস্থা করেছি, পানির মতো টাকা খরচ করেছি, মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি। অনেক উন্নত দেশেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের সেই রকম দুর্যোগটা হয়নি। কিন্তু মরার উপর খাড়ার গা হলো এই ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আজকে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে, সঞ্চালন বৃদ্ধি পেয়েছে। তারপরেও যত টাকা লাগে আমরা নিয়ে আসছি। সেই জন্যই আমি আহ্বান জানিয়েছি, এখানেও সবাইকে আহ্বান জানাই, যার যেখানে যতটুকু খালি জমি আছে, যে যা পারেন খাদ্য পণ্য উৎপাদন করেন, তরি তরকারি, শাক সবজি, ফল মূল, মরিচ, পেঁয়াজ, যা পারেন, মাছ মাংস মুরগি, সবাই কিছু কিছু নিজেরা উৎপাদন করবেন, যেন কোনো সময় যেন বাংলাদেশে খাদ্য ঘাটতি না দেখা দেয়। আমি জানি যে আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না, এখানে আমার বলার কিছু নাই। চোখ থাকতে যারা অন্ধ হয় তাদেরকে আর কি বলবো, তাদের একটা পরামর্শ দিতে পারি। আমি কিন্তু ঢাকায় খুব আধুনিক আই ইনস্টিটিউট করেছি। চোখ থাকতে যারা অন্ধ তারা সেই আই ইনস্টিটিউটে যে চোখটা দেখা আসতে পারেন, মাত্র 10 টাকা টিকিট লাগে, বেশি লাগে না। যাই হোক, এটা তাদের আসলে তাদের চোখের দোষ না, মনের দোষ। আচ্ছা, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, আমরা নতুন নতুন লোকোমোটিভ কিনেছি, সেগুলি পর্যন্ত আগুন দিয়ে একসময় তারা পুড়িয়েছে। তো যারা এত বীভৎস কাজ করতে পারে, যাত্রীবাহী গাড়ি, ট্রেন অথবা লঞ্চ, এগুলি যারা আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে, যাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, এই দুর্বৃত্ত তাদের তো আসলে চোখ না, তাদের মনই অন্ধকার, তাদের মনই অন্ধকার। কাজেই এদের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে, কারণ এরা ধ্বংস জানে, সৃষ্টি করতে পারে না। আর আমরা সৃষ্টি করি, ওরা ধ্বংস করে।
কিন্তু এই ধ্বংস যেন করতে না পারে, মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না। যাক, আমি এটুকু বলবো যে আর বেশি সময় না নিয়ে, যে আজকে আমরা আমি আনন্দিত যে সেই ছোটোবেলার থেকে এটাই শুনতাম, চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত রেল লাইন ছিল, এই দোহাজারি থেকে কক্সবাজার কবে রেল লাইন আসবে। তো দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত আজকে রেল লাইন করা হয়েছে, এটা রামু পর্যন্ত করা হয়েছে, এটা আমাদের গুন্দুম পর্যন্ত করার কথা, এই জন্য যে আমরা আন্তর্জাতিক বা আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে আসতে চাই, ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে আমরা সংযুক্ত হতে চাই। কাজে সেটা মাথায় রেখেই কিন্তু পরিকল্পনাটা নেওয়া হয়েছে। আমি সকলকে অনুরোধ করব, অত্যন্ত আধুনিক রেল স্টেশন আমরা করে দিয়েছি, রেল গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, রেল স্টেশনগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ময়লা ফেলার জন্য যে সুনির্দিষ্ট জায়গা সেখানেই ফেলতে হবে, অহেতুক কোনো জিনিস হাত দিয়ে নষ্ট না করা, কারণ এগুলি সমস্ত মডার্ন টেকনোলজি, ডিজিটাল সিস্টেম আমরা বিভিন্ন ব্যবহার করব, সেই দিকে দৃষ্টি রেখে মনে রাখতে হবে যেটা আমাদের নিজেদের কাজ, নিজেদের সম্পদ, এই আপন সম্পদ মনে করেই এর যত্ন নিয়ে ব্যবহার করবেন। যেটাই করে দিই সেখানেই আমরা এই ধরনের আমি আহ্বান জানাই। আমাদের 6 তলা বিশিষ্ট যে রেল স্টেশনটি, সারা বাংলাদেশে অনেক রেল স্টেশন আছে, আমার মনে হয় কক্সবাজারেরটা সব থেকে দৃষ্টিনন্দন এবং সুন্দর। এখানে দেশি বিদেশি পর্যটকরা এসে যেন তারা দেখে যে না, বাংলাদেশে এরকম আছে। তাছাড়া এই প্রকল্প করবার সময় 39টা মেজর ব্রিজ করতে হয়েছে, 244টা ছোট মাঝারি কালভার্ট নির্মাণ করা হয়েছে, 9টি স্টেশন স্থাপন করা হয়েছে, আধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত সিগন্যালিং ব্যবস্থা, একটি ওভারপাস ও 2টি আন্ডারপাসও করা হয়েছে। মানুষের সকল সুবিধা দিয়েই আমরা এটা করে দিয়েছি। এই রেল লাইনটা চকরিয়া থেকে মাতারবাড়ি, যে গভীর সমুদ্র বন্দর এবং পাওয়ার প্ল্যান্ট, তারপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে মহেশখালী, যেটা মাতারবাড়িতে, তার সঙ্গে যাতে সংযুক্ত হয় সেই ব্যবস্থাটাও ইনশাল্লাহ আমরা করে দেব, যাতে ব্যবসা বাণিজ্য আরও উন্নত হয়। যাই হোক, আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশের সার্বিক উন্নয়নে ইতিমধ্যে আমরা যে কাজগুলি করেছি সবগুলি আমি বলবো দেশবাসীকে ব্যবহার করতে যত্নবান হবেন, সেটাই আমার অনুরোধ থাকবে। আর আমি আর সময় না নিয়ে আমি এটুকুই বলতে চাই যে আজকে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাক, এবং যে সমস্ত প্রতিষ্ঠান আমরা করে যাচ্ছি, আমি এই প্রতিষ্ঠান বিশেষ করে এই রেল সংযোগের সাথে, বিশেষ করে দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পে সফল বাস্তবায়নে যারা সম্পৃক্ত, যেমন ঠিকাদার প্রতিষ্ঠান, ঋণদানকারী প্রতিষ্ঠান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, দেশি বিদেশি প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান, রেল মন্ত্রণালয়, বাংলাদেশ রেলের সকল কর্মকর্তা কর্মচারী, আর বিশেষ করে যারা নির্মাণ শ্রমিক, যাদের শ্রম ঘাম এই নির্মাণ কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে গেছে, আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিরাপত্তার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। স্থানীয় জনগণ, আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে কাজটি সুষ্ঠুভাবে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করব, এবং আমি আজকে এই মুহূর্তে দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ, এই দোহাজারি কক্সবাজার রেল সেকশন, এই দোহাজারি কক্সবাজার রেল এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আন্তরিক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা
মাননীয় প্রধানমন্ত্রী।